অর্থাৎ প্যাডাগজি যে টপিক সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে প্যাডাগজি রয়েছে এবং প্যাডাগজির মধ্যে এই টপিকগুলো কিন্তু ইনক্লুড আছে। সুতরাং বাংলার ক্ষেত্রে তো 100% ইম্পর্টেন্ট। তাছাড়া আপনি সিডিপি, ইভিএস বা অন্যান্য যে সকল সাবজেক্ট রয়েছে সব সাবজেক্টের প্যাডাগজি সেকশনের জন্য এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা দেরি না করে আমরা প্রথমে আমরা আজকে এইটার কনসেপ্ট আগে আমরা জানার চেষ্টা করব, বিকজ কনসেপ্ট ইজ পাওয়ার বাই কনসেপ্ট যদি ভালো করে হয়ে যায় তাহলে 100% গ্যারেন্টি আপনারা যে কোনো প্রশ্ন সলভ করতে পারবেন। এবং এই ক্লাসের শেষে আমি এই টপিক রিলেটেড কয়েকটি এমসিকিউ আপনাদের দেখিয়ে দিব, যাতে করে কনসেপ্টটা আরও বেশি আপনাদের ক্লিয়ার হয়ে যায়। সুতরাং খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমাদের আজকের ক্লাসে সবাই। তো দেখুন, প্রোগ্রেসিভ এডুকেশন মানে হচ্ছে প্রগতিশীল শিক্ষা, আর চাইল্ড সেন্ট্রিক এডুকেশন মানে শিশু কেন্দ্রিক শিক্ষা। তো প্রথমে আমরা ডেফিনেশন জানবো প্রোগ্রেসিভ এডুকেশনের। তো প্রোগ্রেসিভ এডুকেশনের ডেফিনেশনটা কি আমরা দেখি। ফোকাসেস অন স্টুডেন্টস সেন্টার্ড লার্নিং, এনকারেজিং ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তো প্রোগ্রেসিভ এডুকেশনে আমাদের কি বলেছে, প্রোগ্রেসিভ এডুকেশন অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে কী বলেছে দেখি। তো চাইল্ড সেন্ট্রিক, প্রথমে আমরা চাইল্ড সেন্ট্রিকে যাচ্ছি। তো চাইল্ড সেন্ট্রিকটা হচ্ছে ছাত্রকেন্দ্রিক শিক্ষা, মানে কি ছাত্র যা ভালো হবে সেটা ছাত্র কি করে শিখবে। আগেকার এক দিন ছিল যে আমি কি করে পড়াবো এটা আমার বেটার, এটা আমার ম্যাটার, কিন্তু বর্তমান দিনে এমন সিস্টেম নেই। বর্তমান দিনে হচ্ছে ছাত্র কি করে শিখবে, ছাত্র যেভাবে শিখবে ওইভাবে আমাকে শেখাতে হবে। দ্যাট ইজ কল্ড ছাত্রকেন্দ্রিক। ছাত্র কিভাবে পড়ালে একটা ছাত্র শিখতে পারবে এই জিনিসটাকে আমরা কি করতে পারি, এটা আমাকে ফোকাস করতে হবে। তারপর দেখুন এনকারেজিং ক্রিটিক্যাল থিঙ্কিং, এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং কী হবে, ডেভেলপড হবে। এনকারেজ করতে হবে তার ক্রিটিক্যাল থিঙ্কিং বিল্ড আপ করার জন্য। তারপর প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিয়েটিভিটি, ঠিক আছে, সমস্যা সমাধান এবং সৃজনশীলতাকে উৎসাহিত করবে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে। একদম সেম টু সেম একদম। তারপর দেখুন প্রোগ্রেসিভ এডুকেশনে কী বলেছে, দেখুন প্রোগ্রেসিভ এডুকেশনে একদম সেম জিনিস বলেছে। কী বলেছে দেখি, প্রায়োরিটিস চিলড্রেন ইন্টারেস্ট। এখানে কিন্তু শিশুদের যেটা ইন্টারেস্ট আগ্রহ এটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ শিশুরা কোন ব্যাপারে আগ্রহ রয়েছে এটাকে ইন্টারেস্ট এটাকে মানে বেশি করে ফোকাস দেওয়া হয়, প্রায়োরিটিস দেওয়া হয়। নিডস অ্যান্ড ওয়েল বিং, ফোস্টারিং হোলিস্টিক ডেভেলপমেন্ট, অর্থাৎ শিশুদের আগ্রহ, চাহিদা এবং মঙ্গলকে অগ্রাধিকার দেয় এবং সামগ্রিক বিকাশকে উৎসাহিত করে। তো প্রোগ্রেসিভ শব্দের অর্থই হচ্ছে একদম সামগ্রিক, মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট, হোল প্রোগ্রেসিভ। এখানে সবগুলো জিনিস এসে গেছে। শুধু যাদের এখানে দেখুন হলিস্টিক এমন একটা ওয়ার্ড, হলিস্টিক শব্দ দিয়ে আমরা বুঝবেন এখানে ডেভেলপমেন্ট যেটা হচ্ছে হলিস্টিক হবে। তো হলিস্টিক মানে কি, হলিস্টিক মানে হচ্ছে অলরাউন্ড ডেভেলপমেন্ট, তার শারীরিক, তারপর বৌদ্ধিক, ঠিক আছে, তারপর মানসিক, এই ধরনের যত ধরনের নৈতিক, যত ধরনের ডেভেলপ আছে অলরাউন্ড ডেভেলপমেন্ট এখানে কি করতে তার ফোস্টার করে, ঠিক আছে। তো এটা হলো আমাদের চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, এটা হচ্ছে প্রোগ্রেসিভ এডুকেশন, এটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। তো এখানে কিছুটা ডিমেরিটসও আছে, মেরিটসও আছে, কিছুটা সিমিলারিটিস আছে, ডিফারেন্স আছে, সবগুলা জিনিস আমরা দেখার চেষ্টা করব। দ্য ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন ইজ জন ডিউই। প্রগতিশীল শিক্ষার জনক হলেন জন ডিউই। একদম মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, হাইলাইটেড পয়েন্ট, নোট ডাউন করে রাখুন। ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন ইজ জন ডিউই। জন ডিউই হচ্ছে কি প্রগতিশীল প্রতিশিক্ষার জনক বলা যায়। তো ডিউই ইজ এ প্রফেসর এট চিকাগো ইউনিভার্সিটি অ্যান্ড হি প্রপোজড লার্নিং বাই ডুইং ইন 1894 ইন চিকাগো। একদম ব্রিফ অ্যানালাইজ, খুব ভালো করে দেখুন। জন ডিউই প্রথমে কি করেছিলেন, তিনি চিকাগো শহরের চিকাগো ইউনিভার্সিটির তিনি একজন প্রফেসর ছিলেন। তিনি কি করেছিলেন, তিনি প্রপোজ করেছিলেন কবে করেছিলেন, 1894 সালে তিনি চিকাগো শহরে শিক্ষা করে শেখা বা কাজ করে শেখা অর্থাৎ লার্নিং বাই ডুইং এই কথাটার প্রস্তাব করেছিলেন, ঠিক আছে। যদি বলি যে লার্নিং বাই ডুইং কথাটাকে প্রপোজ করেছিলেন, এটাও কিন্তু হবে কি জন ডিউই, ঠিক আছে। দ্য ফাদার অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন যদি যাই তাহলে হবে কি রুশো। এবার দেখুন ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন যদি বলা হয় তাহলে হবে জন ডিউই, আর যদি বলা হয় ফাদার অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন তখন কারেক্ট আনসার হবে কি রুশো। জিনিসটা খুব ভালো করে মাথায় রাখুন। যদি প্রোগ্রেসিভ এডুকেশন যদি বলি তাহলে হবে জন ডিউই ফাদার বা জনক, আর যদি চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের জনক আমরা যদি জানতে চাই তাহলে আমরা কি জানবো, রুশো। আর
জন ডিউই কী করেছিলেন, তিনি চিকাগো ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন এবং তিনি চিকাগোতে 1894 সালে প্রথম তিনি প্রপোজ করেছিলেন যে লার্নিং বাই ডুইং, অর্থাৎ করার মাধ্যমে শেখাটা, শিশুরা করে করে শিখবে, তখন তারা খুব ভালো করে শিখতে পারবে, এই জিনিসটা তিনি প্রপোজ করেছিলেন 1894 সালে। একদম ডিটেলসে বুঝাবো, একটু সময় যাবে, এতে কোনো কিছু করার নেই ভাই, কারণ এখান থেকে 4 মার্ক পেতে চলেছেন, ভালো করে না বুঝলে কিন্তু হবে না। তারপরেও ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি ক্লিয়ার করব। প্রোগ্রেসিভ এডুকেশন এম্পাসাইসিস কমিউনিটি ইনভলভমেন্ট অ্যান্ড সোশিয়াল রিফর্ম, এই পয়েন্টগুলো কিন্তু খুব ভালো করে নোট ডাউন করে রাখুন কপিতে, কারণ মোবাইলে স্ক্রিনশট করে রাখলে কিছুদিন পর স্ক্রিনশটগুলো আমাদের হেরে যায়। আমরা জানি স্ক্রিনশটগুলো আমাদের হেরে যায়, অনেকগুলো মোবাইলে স্ক্রিনশট থাকে, তখন কোনটা কোন কাজে লাগে আমরা জানি না, আর যখন মোবাইল হ্যাং মারবে তখন সবগুলো আমরা একসঙ্গে সবগুলো ডিলিট করে দেবো, তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের চলে যায়। তো তাই আমি বলি যে ক্লাসটা পজ করে হলেও আপনারা কপিতে নোট ডাউন করে রাখুন পয়েন্টগুলো। এম্পাসাইসেস কমিউনিটি ইনভলভমেন্ট অ্যান্ড সোশিয়াল রিফর্ম, তো প্রোগ্রেসিভ এডুকেশনে এম্পাসাইজ দেওয়া হয়, মানে গুরুত্ব দেওয়া হয়, কিসের উপর গুরুত্ব দেওয়া হয়? কমিউনিটি ইনভলভমেন্টের উপরে, সাম্প্রদায়িক যেটা সম্পৃক্ততা রয়েছে তার উপর গুরুত্ব দেওয়া হয়। এর সোশিয়াল রিফর্ম, সামাজিক সংস্কারের উপরও কী দেওয়া হয়? এম্পাসাইজ দেওয়া হয়। প্রশ্ন আসবে এখান থেকে যে যদি কোনো কমিউনিটি ইনভলভ থাকে বা সোশিয়াল রিফর্মস থাকে, তখন এটাকে প্রোগ্রেসিভ এডুকেশন বলা হবে না চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলা হবে। তো প্রোগ্রেসিভ এডুকেশন অর্থাৎ সমস্ত বা সার্বিক বিকাশ বা হোলিস্টিক বিকাশ যখনই হবে, তখন এখানে কিন্তু কমিউনিটি ইনভলভমেন্ট থাকতে হবে এবং সোশিয়াল সামাজিক রিফর্মস থাকতে হবে। অর্থাৎ শিশুদেরকে যে নেতৃত্ব দান, শিশুদের নেতৃত্ব দান করা বা লিডারশিপ কোয়ালিটি, এটাও কিন্তু একটা কোয়ালিটি। তো লিডারশিপ কোয়ালিটি তার সোশিয়ালের মধ্যে চলে আসবে। সে যদি স্কুলে না যায়, বিভিন্ন একটা ক্লাসে যদি না বসে, সবার সঙ্গে যদি মিলমিশ না করে, তাহলে লিডারশিপ একলা একলা কিন্তু লিডারশিপ করা যায় না। ফোকাসেস অন ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের উপর ফোকাস করে। তো ফোকাসেস অন ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং, এখানে কি হচ্ছে? ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপরে ফোকাস দেওয়া হয় এবং সমস্যা সমাধানের বিকাশের উপর ফোকাস দেওয়া হয়। কোথায়? প্রোগ্রেসিভ এডুকেশনে। এনকারেজেস কোলাবোরেশন অ্যান্ড গ্রুপ ওয়ার্ক, সহযোগিতা এবং দলগত কাজকে এখানে উৎসাহিত করে। এখানে প্রোগ্রেসিভ এডুকেশনের সবসময় কী করে? কোলাব করে। কোলাব মানে কি? দেখুন, মিলেমিশে কাজ করা। আমরা সবাই মিলেমিশে কাজ করব, দ্যাট ইজ কল্ড প্রোগ্রেসিভ এডুকেশন। আমরা সবাই মিলেমিশে কাজ করব, সবাই একসঙ্গে কাজ করব এবং গ্রুপ ওয়ার্কে কাজ করব। ঠিক আছে, আমরা গ্রুপ ওয়ার্কে কাজ করব। যেমন ইলেকশন ডিউটি, যখন আমরা যখন ইলেকশন ডিউটিতে যাই, তখন আমরা 4 জন থাকি, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং, তাই তো। তো আমরা এই 4 জন যে যাই, 4 জন কিন্তু আমরা একটা টিম ওয়ার্ক, একটা টিম হিসাবে কিন্তু কাজ করতে লাগে এবং গ্রুপ হিসাবে কাজ করতে লাগে। এখানে যদি প্রিসাইডিং যদি বলেন যে আমি প্রিসাইডিংগিরি দেখাবো, বাকিরা তোমরা করো, আর সেকেন্ড পোলিং যদি বলে, থার্ড পোলিং যদি বলে যে আমি আমার কাজ করব, তোমরা কাজ করো, ঠিক আছে, সবাই যার যার কাজ করবে। কিন্তু যদি একজনের কারণে যদি কোনো বিভ্রান্তি ঘটে, তাহলে কিন্তু পুরো টিমটাই দায়বদ্ধ থাকবে। কোনো একজনের কারণে যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু পুরো দল বা পুরো টিমটাই কিন্তু দায়বদ্ধ থাকে, অর্থাৎ দ্যাট ইজ কল্ড গ্রুপ ওয়ার্ক। তো এখানে কি হচ্ছে? সেই গ্রুপ ওয়ার্কের মাধ্যমে বা কোলাব করে বা মিলেমিশে আমরা সহযোগিতার মাধ্যমে আমরা কি করব? সে বাচ্চাদেরকে শেখাতে চেষ্টা করব বা এনকারেজ করব। ইন্টিগ্রেট সাবজেক্টস অ্যান্ড প্রজেক্ট, এখানে বিষয় এবং প্রকল্পকে সংহত করে, অর্থাৎ ইন্টিগ্রেট করা হয়। ইন্টিগ্রেশন থেকে ইন্টিগ্রেট চলে, সেই ইন্টিগ্রেট মানে একত্রিত করে। সাবজেক্ট এবং প্রজেক্টকে এখানে কি করে? একত্রিত করে শেখানো হয়। টিচার্স অ্যাক্ট অ্যাজ এ ফ্যাসিলিটার অর কোচেস, শিক্ষকরা সহায়তাকারী বা প্রশিক্ষক হিসাবে কাজ করবে। শিক্ষক এখানে শুধু একজন সহায়তাকারী বা ফ্যাসিলিটার হিসাবে কাজ করবেন, অর্থাৎ পথপ্রদর্শক হিসাবে কাজ করবেন। শিক্ষক পথপ্রদর্শক মানে ছাত্ররা দলগতভাবে কাজ করছে, ঠিক আছে, করছে, তারা তাদেরকে করতে দিন। যদি তারা কোথাও একটু ভুল দেখেন, তখন আপনি সেটাকে সংশোধন করে দিন, অর্থাৎ বা তোমরা সবাই এই রাস্তা দিকে যাও, এদিকে গেলে কাজটা ভালো হবে। আপনি ফ্যাসিলিটার হিসাবে বা পথপ্রদর্শক হিসাবে কাজ করবেন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার দেখি আমরা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কিছু পয়েন্ট। এতক্ষণ আমরা দেখলাম, এবারে দেখলাম প্রোগ্রেসিভ এডুকেশনের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। এবার দেখব চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে কি করা হচ্ছে দেখুন, প্রায়োরিটিস ইন্ডিভিজুয়াল চাইল্ড নিডস অ্যান্ড ইন্টারেস্ট, এখানে শিশুর ব্যক্তিগত চাহিদা এবং আগ্রহকে এখানে অগ্রাধিকার দেওয়া হয়। ফোকাসেস অন হোলিস্টিক ডেভেলপমেন্ট, এখানে হোলিস্টিক আমি আগে বলেছিলাম যে সব কিছু থাকবে, ফিজিক্যাল, ইমোশনাল, কগনিটিভ আর অন্যান্য যত সব ডেভেলপমেন্ট আছে, সব ডেভেলপমেন্ট এখানে ঢুকে থাকবে। তো এখানে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে হোলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। ফিজিক্যাল, ইমোশনাল, কগনিটিভ অর্থাৎ সমস্ত ধরনের বিকাশ হবে। এম্পাসাইজ সেলফ ডাইরেক্টেড লার্নিং অ্যান্ড অটোনমি,
এখানে স্বনির্দেশিত শিক্ষা এবং স্বায়ত্ত শাসনের উপর জোর দেবে। এখানে কি করা হবে, নিজের সেলফ ডাইরেক্টেড লার্নিং এবং অটোনমি, স্বায়ত্ত শাসনের উপর জোর দেবে, অর্থাৎ নিজে থেকে নিজে কিছুটা শেখার চেষ্টা করবে শিশুরা। এনকারেজেস প্লে বেসড লার্নিং অ্যান্ড এক্সপ্লোরেশন, অর্থাৎ খেলাভিত্তিক শিক্ষা এবং অন্বেষণকে উৎসাহিত করা। এখানে কি করছে, প্লে বেসড লার্নিং করবে। প্লে বেসড লার্নিং মানে খেলার সঙ্গে তারা শিখবে, অর্থাৎ খেলতে খেলতে যারা তারা শিখতে পারে। যেমন চাইল্ড সেন্ট্রিক এডুকেশন থেকে আপনারা মনে রাখবেন, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন মানে কি শিশুরা খেলার সঙ্গে খুব সংযুক্ত, খেলাধুলা তারা খুব ভালোবাসে। তো যেখানে খেলাধুলা ভালোবাসে, তো খেলার মাধ্যমে যদি আমরা তাকে কিছু শেখাই তাহলে তারা কী করতে হবে, শিখতে পারবে। দ্যাট ইজ কল্ড চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। এক্সপ্লোরেশন মানে কি, অন্বেষণ করা বা কোনো কিছু খোঁজা। এনকারেজ মানে উৎসাহিত করা। টিচার্স অ্যাক্ট এজ এ গাইড অর মেন্টরস, ঠিক আছে। আগে আমরা দেখেছিলাম অ্যাজ এ ফেসিলিটেটর হিসেবে কাজ করবেন, আর এখানে শিক্ষক একজন গাইড হিসাবে বা মেন্টর হিসাবে কাজ করবেন, পরামর্শদাতা হিসাবে কাজ করবেন। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লাসরুম এনভায়রনমেন্ট অফ দ্য প্রোগ্রেসিভ ক্লাসরুম। প্রোগ্রেসিভ ক্লাসরুমের যে পরিবেশ, এই পরিবেশের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো দেখি। অপরচুনিটিস ফর কনস্ট্রাকশন অফ নলেজ। এখানে ক্লাসরুমের মধ্যে কনস্ট্রাকশন অফ নলেজ বা নলেজ বৃদ্ধির একটা সুযোগ সুবিধা করে দিতে হবে, ঠিক আছে। অপরচুনিটিস ফর কনস্ট্রাকশন অফ নলেজ, যাতে করে জ্ঞান বৃদ্ধি করানো যায় বা করা যায়, এই ব্যাপারে একজন শিক্ষককে বা এই ক্লাসরুমে এমন একটা পরিবেশ থাকার সুযোগ সুবিধা থাকা চাই। ইনভলভমেন্ট অফ চিলড্রেন ইন ডিসিশন মেকিং। সিদ্ধান্ত গ্রহণে শিশুদেরকে প্রাধান্য দিতে হবে, শিশুদেরকে ইনভলভ করতে হবে, ঠিক আছে। যেমন আমি একটা ডিসিশন নিলাম যে আজকে আমরা কী করব, একটা কাজ করব, তো এই কাজ হিসাবে আপনি শিশুদের থেকে আপনি পরামর্শ নিতে পারেন এবং ডিসিশন নেওয়ার সময় তাদেরকে আপনি ইনভলভ করতে পারেন। আপনি মানে নিজে আপনি কোনো ডিসিশন নিতে পারেন না যে আজকে আমি ওই জিনিসটাই আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে, আজকে আমি ওই জিনিসটাই তোমাদের করব, তেমন করা উচিত নয়। শিশুদের সঙ্গে পরামর্শ করে যে আজকে যদি তোমাদের এরকম করি তাহলে কেমন লাগবে, তো ডিসিশনটা তারাই দেবে, হ্যাঁ স্যার খুব ভালো লাগবে। তো দ্যাট ইজ কল্ড ক্লাসরুম এনভায়রনমেন্ট, ঠিক আছে, অফ প্রোগ্রেসিভ ক্লাসরুম। ক্রিয়েশন অফ এ ফিয়ার ফ্রি লার্নিং এনভায়রনমেন্ট। এখানে ভয় মুক্ত শিক্ষা হতে হবে, অতি গুরুত্বপূর্ণ। শিশুরা যাতে কোনো কিছুতে যাতে ভয় না পায়, তাদের মধ্যে ডর বা ভয় জিনিসটা যাতে না থাকে। ক্রিয়েশন অফ এ ফেয়ার ফ্রি লার্নিং এনভায়রনমেন্ট, এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে কোনো ধরনের ভয় ভীতি না থাকে। অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অফ লার্নার্স। শিক্ষার্থীদের স্বতন্ত্র পার্থক্যের মূল্যায়ন দিতে হবে। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে ব্যক্তিগত পার্থক্য, প্রত্যেক শিশুরা একজন শিশু অন্যদিন থেকে আলাদা, এটা আমরা জানি। তো এখানে অ্যাসেসমেন্ট করতে হবে, মূল্যায়নকে প্রাধান্য দিতে হবে, যে প্রত্যেক শিক্ষার্থীকে যদি সমান অংশে সমানভাবে যদি আমি মূল্যায়ন করতে যাই তাহলে কিন্তু হবে না। এখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্ষেত্রে আমাকে একটু প্রাধান্য দিতে হবে, কারণ কেউ যদি গানে ভালো তাহলে তার গানের দিকে বেশি অ্যাসেসমেন্ট নিতে হবে, কেউ যদি নাচে ভালো তো নাচের দিকে তাকে আমি একটু ভালো করে অ্যাসেস করব। তো ওই ব্যক্তিটা নাচ পারছে না আর ওই ব্যক্তি নাচ পারছে, তার মানে ও ভালো এবং ও খারাপ, এই ধরনের কথা আমরা বলতে পারি না। সবাই নিজের অ্যাঙ্গুলে, প্রত্যেকের যার অ্যাঙ্গুল মতো আমরা কী করতে পারি, তাকে অ্যাসেসমেন্ট করতে পারি। ইম্পর্টেন্স অফ ইনকোয়ারি, অবজারভেশন অ্যান্ড ইনভেস্টিগেশন। অনুসন্ধান, পর্যবেক্ষণ এবং তদন্তের গুরুত্ব দিতে হবে। একদম ইনকোয়ারি করে কিছু একটা খুঁজে বার করবে, ক্লাসরুমের মধ্যে ইনকোয়ারির পরিবেশ থাকতে হবে, অবজারভেশন পর্যবেক্ষণের একটা সুযোগ সুবিধা থাকতে হবে এবং ইনভেস্টিগেশন তদন্তের একটা গুরুত্ব এখানে থাকতে হবে। ফ্লেক্সিবল অ্যান্ড কোঅপারেশন গ্রুপিং টু সলভ প্রবলেম। সমস্যা সমাধানের জন্য নমনীয় এবং সমবায় গ্রুপিং। আগেই বলেছিলাম যে আমরা সবাই মিলেমিশে কিন্তু ছাত্ররা শিখে সমস্যা সমাধান করে, যার ফলে আপনি একজন শিক্ষক হিসাবে এবং ক্লাসরুমটা ফ্লেক্সিবল হতে হবে। যেমন ক্লাসরুমের এমন একটা বিষয় যে ওই ছাত্রটা প্রথম বেঞ্চে ফার্স্ট বেঞ্চে বসে, সে যে প্রতিদিন ফার্স্ট বেঞ্চে বসতেই হবে তেমন কোনো রুল ক্লাসে মানে বানানো যাবে না। হয়তো সম্ভব হলে শিক্ষক খুব সহজেই ফার্স্ট বেঞ্চের স্টুডেন্টকে আপনি থার্ড বেঞ্চে বসে দিতে পারেন এবং থার্ড বেঞ্চের শিশুকে ফার্স্ট বেঞ্চে নিয়ে আসতে পারেন, অর্থাৎ সেটা নমনীয় থাকা চাই। কিন্তু কোনো কড়া রিজিট যেখানে থাকে না, তো কড়া নির্দেশ মানে যেটা পরিবর্তন করা যাচ্ছেই না, এই ধরনের আমরা রিজিট করতে পারবো না। এটা ফ্লেক্সিবল থাকবে, নমনীয় থাকবে, অর্থাৎ যখন খুশি তখন আমি আমার সিচুয়েশন অনুযায়ী সেটাকে আমি কী করতে পারি, পরিবর্তন করতে পারি। এবং কোঅপারেটিভ গ্রুপিং, ঠিক আছে, কোঅপারেটিভ গ্রুপিং মানে সবাই মিলে যাতে কোঅপারেট করতে পারি, সমবায়, ঠিক আছে, সবাই মিলেমিশে যাতে আমরা গ্রুপ করতে পারি টু সলভ একটা সমস্যার সমাধানের ক্ষেত্রে। ইউজ অফ মেথডস লাইক এক্সপেরিমেন্টাল লার্নিং, প্রবলেম সলভিং এক্সেট্রা।
এখানে এক্সপেরিমেন্টাল লার্নিংয়ের সুযোগ সুবিধা দিতে হবে, তার মেথডস থাকতে হবে এবং সমস্যার সমাধানেরও মেথডস এখানে থাকতে হবে। ঠিক আছে, তো ওই জিনিসটা তো আমরা একবার দেখে নিলাম। আচ্ছা, এবার দেখুন কিছুটা সিমিলারিটিস আছে। ঠিক আছে, প্রোগ্রেসিভ এডুকেশন এবং চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের সিমিলারিটিস আছে। তো সিমিলারিটিসগুলো দেখি, তারপর ডিফারেন্সগুলো দেখব। মানে এই যে প্রগতিশীল শিক্ষা এবং শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে কিছুটা মিল রয়েছে। ঠিক আছে, মিলগুলো কি এগুলো আগে দেখি, তারপর আমরা পার্থক্যটা দেখব। ফোকাস অন স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং। তো প্রোগ্রেসিভ এডুকেশনও বলেছে যে আমরা ছাত্রদেরকে প্রাধান্য দিব, এবং চাইল্ড সেন্ট্রিক এডুকেশনও বলেছে যে আমরা ছাত্রদেরকেই প্রাধান্য দেব। অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এবং প্রোগ্রেসিভ এডুকেশন দুটোই বলেছে দি ফোকাস অন স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং, যে আমাদের লার্নিংটা স্টুডেন্ট সেন্টার্ড হবে, ছাত্র কেন্দ্রিক শিক্ষা হবে, এখানে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা হবে না। এই দুটা হচ্ছে মিল, এটা হচ্ছে দুটার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। এম্পাসাইজ অ্যান্ড সোশিয়াল ইমোশনাল গ্রোথ, সামাজিক মানসিক বৃদ্ধির উপর জোর দিতে হবে, এটা প্রোগ্রেসিভ এডুকেশনও বলেছে এবং চাইল্ড সেন্ট্রিক এডুকেশনও বলেছে যে সামাজিক মানসিক বৃদ্ধির উপর জোর দিতে হবে। এনকারেজিং কিউরিওসিটি অ্যান্ড ইনকোয়ারি, কৌতূহল এবং অনুসন্ধান করতে তাকে উৎসাহিত করা, এটা কিন্তু আমরা দুটোতেই পেয়েছিলাম, চাইল্ড সেন্ট্রিকেও আছে এবং আমাদের প্রোগ্রেসিভেও আছে। ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাডাপটিভ লার্নিং এনভায়রনমেন্ট, শেখার জন্য পরিবেশ, ছাত্রকেন্দ্রিক শিক্ষা। একটু ভাবুন তো, যেখানে ছাত্রকেন্দ্রিক শিক্ষা থাকবে সেখানে কিন্তু ফ্লেক্সিবল হতে হবে, কারণ ছাত্ররা যা চাইবে তা আমাদের করতে হবে। এবং প্রোগ্রেসিভ এডুকেশনও সেম, যেহেতু সবার জন্য সমান শিক্ষা, সবাইকে মিলেমিশে শিক্ষা দান করব, অলরাউন্ড ডেভেলপমেন্টের চিন্তা করব, এখানে কিন্তু আমাকে ফ্লেক্সিবল থাকতে হবে এবং একটা অ্যাডপটিভ লার্নিং এনভায়রনমেন্ট, নমনীয় এবং একটা এই ধরনের অভিযোজিত শিক্ষার পরিবেশ একটা আমাকে তৈরি করতে হবে। তারপরে দেখুন কিছুটা ডিফারেন্স আছে। ঠিক আছে, ডিফারেন্স দিকগুলো আমরা একটু দেখি, ডিফারেন্সগুলো খুব গুরুত্বপূর্ণ। কমিউনিটি ফোকাস, প্রোগ্রেসিভ এডুকেশন এম্পাসাইজেস কমিউনিটি ইনভলভমেন্ট, হোয়াইল চাইল্ড সেন্ট্রিক এডুকেশন প্রায়োরিটিস ইন্ডিভিজুয়াল চাইল্ড নিডস। এবার দেখুন কমিউনিটি ফোকাসের মধ্যে কি বলেছে, প্রোগ্রেসিভ এডুকেশন এম্পাসাইজ, যে প্রোগ্রেসিভ এডুকেশনে গুরুত্ব দেয়, কাকে বেশি গুরুত্ব দেয়, কমিউনিটি ইনভলভমেন্ট বা আমরা বলতে পারি যে সোশিয়াল রিফর্মস যেগুলো আছে, সামাজিক যেগুলো আমাদের বৈষম্য আছে, এগুলাকে কি করে প্রোগ্রেসিভ এডুকেশনে গুরুত্ব দেয়। কিন্তু চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা শিশু কেন্দ্রিক শিক্ষায় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চাইল্ডের নিডসটাকে প্রায়োরিটি দেয়। প্রত্যেকটা শিশুর যে গুরুত্ব রয়েছে বা প্রত্যেকটা শিশুর যে চাহিদা রয়েছে, এই চাহিদাকে কিন্তু প্রায়োরিটিস দেয় বা গুরুত্ব দেয়, কে দেয়, চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে। কিন্তু প্রোগ্রেসিভ এডুকেশনে ইনভলভমেন্ট থাকে, কে থাকে, আমাদের কমিউনিটি ইনভলভমেন্ট থাকে। কিন্তু এখানে আমাদের চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে প্রত্যেকটা শিশু কিন্তু এখানে কমিউনিটি থাকে না এবং কমিউনিটির ভিতরে প্রবেশ করে, প্রত্যেকটা শিশু কিন্তু এখানে প্রায়োরিটিস পায়। ঠিক আছে, তারপর দেখুন লার্নিং অ্যাপ্রোচের ক্ষেত্রে প্রোগ্রেসিভ এডুকেশন ফোকাস অন প্রজেক্ট বেসড লার্নিং। প্রোগ্রেসিভ এডুকেশনটা কী করে, প্রজেক্ট বেসড লার্নিংয়ের উপর বিশ্বাস করে এবং বলে যে না, প্রজেক্ট বেসড লার্নিংয়ে যদি আমরা শেখাই তাহলে শিশুরা খুব ভালো করে শিখতে পারবে প্রজেক্ট বেসড লার্নিংয়ে। এবং চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে বলে যে না, এটা প্লে বেসড লার্নিংয়ে শিখবে, যেহেতু শিশুরা ছোটো থাকবে তো সুতরাং তারা খেলার মাধ্যমে শিখবে, সুতরাং তারা খেলাধুলা খুব ভালোবাসে, খেলার মাধ্যমে তাকে শেখাতে হবে। তো প্রোগ্রেসিভ এডুকেশন ফোকাস অন প্রজেক্ট বেসড লার্নিং, অর্থাৎ প্রগতিশীল শিক্ষা প্রকল্পভিত্তিক শিক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে, যেখানে শিশুকেন্দ্রিক শিক্ষা খেলাভিত্তিক শিক্ষার উপর জোর দেয়। ঠিক আছে, টিচার রুলের ক্ষেত্রে আগে দেখেছিলাম প্রোগ্রেসিভ এডুকেশনে, আগে বলেছিলাম টিচার রুলস এজ এ ফেসিলিটেটর গ্রুপ ওয়ার্ক, এল চাইল্ড সেন্ট্রিক এডুকেশন টিচার এজ এ গাইড অফ ইন্ডিভিজুয়াল লার্নিং। শিক্ষকের ভূমিকার ক্ষেত্রেও কিন্তু দুটার গুরুত্ব রয়েছে। প্রোগ্রেসিভ এডুকেশনের শিক্ষকের ভূমিকা থাকবে এজ এ ফেসিলিটেটর হিসাবে, ঠিক আছে, একজন ফেসিলিটেটর হিসাবে, সহায়ক কর্মী হিসাবে, এবং শিশুকেন্দ্রিক শিক্ষায় ব্যক্তিগত শিক্ষার নির্দেশনা দেওয়া হিসাবে। প্রোগ্রেসিভ এডুকেশন প্রমোটস, প্রোগ্রেসিভ এডুকেশনের মাধ্যমে কী কী জিনিস প্রমোট হয়েছে বা কী কী জিনিস প্রচার হয়েছে বা ভালো হয়েছে। 1 নম্বর ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপড হয়েছে। প্রোগ্রেসিভ এডুকেশনের মাধ্যমে আমাদের কি হয়, ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপড হয়, প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপড হয়,
অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট অফ স্টুডেন্টদের ছাত্রদের অ্যাক্টিভ ব্যস্ততা দেখা যায়, অর্থাৎ স্টুডেন্টরা অ্যাক্টিভ থাকে। কেন প্রোগ্রেসিভ এডুকেশনে কেন থাকে একটু ডিটেলসে জানার চেষ্টা করুন। এখানে দেখুন কী বলেছে, কমিউনিটি ইনভলভ থাকে। কমিউনিটি মানে কি, প্রত্যেকটা ছাত্র কিন্তু এখানে ইনভলভ থাকে, আস্তে ক্লাস সেখানে ইনভলভ থাকে। তো একটা যদি প্রবলেম দেওয়া হয়, যদি বলে তোমরা সবাই মিলে কাজটা করো, তাহলে চেষ্টা করবে সবাই মিলে যাতে কাজটা শেষ করতে পারে, ঠিক আছে। এবং দেখি কে কার আগে করতে পারো, সবাই ইনভলভ হয়ে যাবে, ঠিক আছে। উৎসাহিত প্রদান করতে হবে। ডেভেলপমেন্ট অফ সোশ্যাল অ্যান্ড কমিউনিকেটিভ স্কিল, যার ফলে তাদের সামাজিক এবং যোগাযোগ দক্ষতার এখানে আমাদের বিকাশও করতে পারে। তো টিচার রোল হিসাবে আমরা দেখলাম, আরও ডিটেলসে যদি দেখি, তো ফ্যাসিলিটেটর অর কোচ হিসাবে যদি দেখি, তাহলে এখানে টিচার কি করতে পারবেন, গাইড করতে পারবেন এবং সাপোর্ট করতে পারবেন, ঠিক আছে। তিনি ফ্যাসিলিটেটর অর কোচ হিসাবে যদি দেখি, তাহলে শিক্ষক কি করতে পারবেন, গাইডিং করতে পারবেন এবং সাপোর্টিং করতে পারবেন। সহায়তাকারী বা প্রশিক্ষক হিসাবে যদি দেখি, তাহলে শিক্ষক এজ এ পথপ্রদর্শক বা সমর্থনকারী। আর মেন্টর যদি দেখি, তাহলে রুল মডেলিং বা অ্যাডভাইজিং, রুল মডেলিং বা পরামর্শদাতা হিসেবে তিনি কাজ করতে পারবেন। আর যদি গাইড হিসাবে দেখা হয়, তাহলে গাইড হিসেবে তার করণীয় কাজ কী থাকবে, প্রোভাইডিং ডাইরেকশন, তিনি দিক নির্দেশক করতে পারবেন এবং রিসোর্সেস দিতে পারবেন। কোলাবোরেটর যদি কাজ করে, তাহলে পার্টনারিং ওই স্টুডেন্ট, ছাত্রদের সাথে অংশদারিত্ব করতে পারবেন যদি তিনি কোলাব করতে চান। আর টিচার অ্যালংসাইড স্টুডেন্ট মানে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, এখানে শুধু পেশাদার, তো এটা কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে না, বাকিগুলো কিন্তু হয়। স্টুডেন্টস আউটকাম, তো এই ধরনের শিক্ষা থেকে আমাদের আউটকাম কী কী আসে, শিক্ষার্থীদের আউটকাম আসতে হবে। তো আমাদের লার্নিং আউটকামই তো মেন, তাই না। যদি লার্নিং আউটকামই নাই বা আসতো, তাহলে আমরা কেন শেখালাম আর কেন পড়ালাম আর কী বুঝালাম। ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল ক্রিয়েটিভ থিঙ্কিং, এখানে কি হয়, আউটকাম শিশুরা কী কী জিনিস শিখতে পারে, শিশুরা ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং স্কিল তার মধ্যে ডেভেলপড হয়। সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যার সমাধানের দক্ষতা, যেটা তারা কী করতে পারে, বিশ্লেষণ করতে পারে এবং সৃজনশীল চিন্তাভাবনা করতে পারে। তারপর দেখি আমরা ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন, অরিজিনাল আইডিয়াস। তারপর দেখুন এন্টারপ্রেনাল স্পিরিট, সৃজনশীলতা এবং উদ্ভাবনের মাধ্যমে তার মূল ধারণা এবং উদ্যোক্তা মনোভাব এখানে ডেভেলপড হয়। এফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন, অর্থাৎ এখানে সে ক্লিয়ার এক্সপ্রেশন সে পায় এবং টিমওয়ার্ক হিসাবে কাজ করতে পারে, এইগুলো হচ্ছে স্টুডেন্টের আউটকাম। ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস, সেলফ রেগুলেশন বা এমপ্যাথি এখানে থাকে, স্বনিয়ন্ত্রণ, সহানুভূতি। প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর এ র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ডস, অর্থাৎ অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড রেসিলিয়েন্স, অর্থাৎ কি স্থিতিস্থাপকতা এখানে কিন্তু থাকছে। আর ক্লাসরুম এনভায়রনমেন্টের পরিবেশে আমরা দেখি, তাহলে এটা কি ডেমোক্রেটিক অ্যান্ড ইনক্লুসিভ হবে। এখানে স্টুডেন্ট ভয়েস, তারপর রেসপেক্ট, তারপর এমপ্যাথি এখানে থাকবে। ক্লাসরুম এনভায়রনমেন্ট সম্বন্ধে ডিটেলসে যদি দেই, তাহলে দেখুন এখানে কি থাকবে, এটা ডেমোক্রেটিক অ্যান্ড ইনক্লুসিভ হতে হবে প্রোগ্রেসিভের ক্ষেত্রে। এখানে স্টুডেন্টের কণ্ঠস্বর বলুন বা তার সম্মান বলুন এবং সহানুভূতি সবগুলো কিন্তু সমানভাবে থাকতে হবে। ফ্লেক্সিবল সিটিং অ্যান্ড লার্নিং স্পেসেস, আগে বলেছিলাম যে ক্লাসরুম, তো ক্লাসরুমটা কী ধরনের হতে হবে এবার দেখি। এখানে প্রত্যেকটা ছাত্রের কণ্ঠস্বরকে এবং প্রত্যেক জনকে সম্মান করতে হবে এবং সহানুভূতি দেখাতে হবে। ফ্লেক্সিবল সিটিং অ্যান্ড লার্নিং স্পেসেস, নমনীয় বসার জায়গা, বসার জায়গাটা নমনীয় হতে, ফ্লেক্সিবল হতে হবে। যেমন আজকে আমি ওখানে বসলাম, কালকে আমি ওখানে বসবো, ইচ্ছা খুশি বসতে পারবে, এটা নমনীয় হবে। এবং শেখার জায়গা, কোন জায়গাতে শিখবো এটাও কিন্তু আমার নমনীয় থাকতে হবে। মানিয়ে নেওয়া যায় বা আরামদায়ক পরিবেশ, ঠিক আছে। অ্যাডাপ্টেবল মানে মানিয়ে নেওয়া যায়, এবং কমফোর্টেবল এনভায়রনমেন্ট মানে আরামদায়ক পরিবেশ থাকতে হবে শেখার ক্ষেত্রে। বিশেষ কষ্ট করে বসে শেখা যাবে না, একটা কমফোর্টেবল বসার একটা জায়গা থাকতে হবে। অ্যাক্সেস টু টেকনোলজি, ঠিক আছে। তো কাভারিং ডিজিটাল টুলস, তো এখানে কি হচ্ছে দেখুন, প্রযুক্তিতে অ্যাক্সেস অর্থাৎ ডিজিটাল টুলস ব্যবহার করা, ঠিক আছে। আমাদের এখানে ডিজিটাল যেগুলো টুলস আছে এগুলো আমরা ব্যবহার করে শেখাতে পারি। এমফাসাইজ অন স্টুডেন্ট অটোনমি, এনকারেজিং ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ছাত্র স্বায়ত্তশাসনের উপর জোর দেওয়া, স্বাধীনতাকে উৎসাহিত দেওয়া। ছাত্ররা নিজে থেকে নিজে আমরা তাকে স্বাধীনতা দিতে পারি, যে আজকে দেখি তুমি কি তৈরি করতে পারো, দেখি আজকে তুমি, আমি কিছু বলবো না ভাই, আজকে তুমি দেখি কি তৈরি করে আমাকে দেখাতে পারো, কি লিখে দেখাতে পারো, দেখি নিজের মন থেকে যা ইচ্ছা তা করে লেখাও। তখন তার মনে এটা উৎসাহ দেবে যে স্যার আমাকে স্বাধীনতা দিয়েছেন, যার ফলে ছাত্ররা খুব ভালো একটা জিনিস শিখতে পারবে, ফোকাস করতে পারবে। সাপোর্টিভ অ্যান্ড কোলাবোরেটিভ কমিউনিটি, এখানে ফস্টারিং পজিটিভ রিলেশনশিপ,
এখানে সহায়ক এবং সহযোগী যে সম্প্রদায় রয়েছে এখানে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা, এটা হবে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর দেখি টিচিং মেথড। ইয়াস, টিচিং মেথডের ক্ষেত্রে যদি আসি তাহলে আমরা আগে বলেছিলাম, দেখুন প্রজেক্ট বেসড লার্নিং, আগে বলেছিলাম যে প্রজেক্ট বেসড লার্নিংটাকে কী করে তারা প্রাধান্য দেয়। কে প্রাধান্য দেয়? আমাদের প্রোগ্রেসিভ এডুকেশনে। এখানে ইন ডেপথ রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, যেখানে কি থাকে প্রকল্প ভিত্তিক শিক্ষার মধ্যে তারা গভীরভাবে এবং বাস্তব বিশ্বের একটা প্রকল্প তৈরি করতে পারে। ছোট থেকে তারা বড় বড় অনেক কিছু প্রকল্প তারা তৈরি করতে পারবে। ইনকোয়ারি বেসড লার্নিং মানে কি? অনুসন্ধান ভিত্তিক শিক্ষা। এখানে ছাত্ররা কি করতে পারে? নেতৃত্ব দান করতে পারে, তদন্ত করতে পারে এবং অনেক কিছু জিনিস গবেষণাও করতে পারে। কোলাবোরেটিভ লার্নিং মানে গ্রুপ ওয়ার্ক, পিয়ার টু পিয়ার লার্নিং, সেটা বুঝতে পারছি, মানে সবাই মিলেমিশে শিখবো, বন্ধুবান্ধব মিলে সবাই একসঙ্গে শিখবো। যে পারে না অন্যজন তাকে দেখিয়ে দেবে, শিখিয়ে দেবে, অন্য একজনের দেখে আরেকজন শিখে যাবে। দ্যাট ইজ কল পিয়ার টু পিয়ার লার্নিং বা কোলাব লার্নিং বা গ্রুপ ওয়ার্ক যাই বলুন। হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স মানে বুঝতে পারছেন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, মানে যেটাকে বলা হয় লার্নিং বাই ডুইং। তো লার্নিং বাই ডুইংকে আমরা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স বলতে পারি, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, হাতে কলমে করে শেখা এক্সপিরিয়েন্স, ঠিক আছে, বা এক্সপেরিমেন্ট করে করে শেখা। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, কানেক্টিং থিওরি টু প্র্যাকটিক্যাল ইউজ। আমরা এমন একটা জিনিস বোঝানোর সময় আমরা যদি বাস্তব জিনিসের সঙ্গে বা একটা ছাত্রের বাস্তব জীবনে ব্যবহার হচ্ছে এমন কোনো জিনিস নিয়ে বা এমন কোনো ব্যবহার বা এমন কোনো জিনিস নিয়ে যদি আমরা বুঝাই, তাহলে শিশুরা কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসটা বুঝতে পারে। ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, কম্বাইং মাল্টিপল সাবজেক্ট, এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকবে, সবগুলো সাবজেক্ট নিয়ে তাকে কিছুটা বুঝতে হবে এবং শিখতে হবে। রিফ্লেক্টিভ প্র্যাকটিস, এখানে তাকে আমাদের এনকারেজিং সেলফ রিফ্লেকশন অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট, তাকে প্রতিফলন এবং আত্ম উন্নতিতে আমাদের উৎসাহিত করতে হবে। আচ্ছা, এবার দেখুন আমরা অনেকগুলো আমরা দেখলাম, এবার আমরা চলে যাব আমাদের প্রশ্নে উত্তরে। কয়েকটা বেশ কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো কী হয়, কারেক্ট আনসার আমরা দেখি। কনসেপ্ট মোটামুটি আমরা বুঝলাম, তো এবারে আমরা এমসিকিউগুলো সলভ করবো। সুতরাং এমসিকিউগুলো কী হতে পারে একটু খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো ইন এ প্রগ্রেসিভ ক্লাসরুম লার্নিং, একটি প্রগতিশীল শ্রেণীকক্ষে শিক্ষণটা কি? ইজ ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড প্যাসিভ, ইজ অ্যাক্টিভ অ্যান্ড সোশিয়াল ইন ক্যারেক্টার, ইন এক্সাম ওরিয়েন্টেড, নাকি টেক্সট বুক সেন্টার। একটি প্রগতিশীল শ্রেণীকক্ষে শিক্ষণটা কী হবে? এটা ব্যক্তিবাদী এবং প্যাসিভ হবে, চরিত্রে সক্রিয় এবং সামাজিক হবে, নাকি পরীক্ষা ভিত্তিক হবে, নাকি পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে। এটা কারেক্ট আনসার আমাদের কী হবে? দেখুন, প্রগ্রেসিভ এডুকেশন বা প্রগ্রেসিভ ক্লাসরুমে আমরা এতক্ষণ দেখেছি এখানে শিশুরা কী থাকে? অ্যাক্টিভ থাকে, শিশুরা প্যাসিভ থাকে না, এক্সাম ওরিয়েন্টেড হয় না, টেক্সট বুক হয় না, এবং শিশুরা কী হয়? সোশিয়াল ইন ক্যারেক্টার হয়, ঠিক আছে। সোশিয়াল রিফর্মস আমরা পেয়েছিলাম তো প্রথম স্লাইডেই। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার বি। এবং কারেক্ট আনসারগুলো কী হবে আপনারা কিন্তু কমেন্ট বক্সে তাড়াতাড়ি আপনাদের মতামতগুলো জানাবেন। খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানান তো কোয়েশ্চেন নাম্বার 2 এর কারেক্ট আনসার কী হবে। আমরা আপনাদের জন্য অপেক্ষায় বসে আছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইলাস্ট্রেট এ কনস্ট্রাকটিভিস্ট লার্নিং অ্যাপ্রোচ ইন এ প্রোগ্রেসিভ ক্লাসরুম। নিচের কোনটি প্রগতিশীল শ্রেণীকক্ষে গঠনমূলক শিক্ষার চরিত্র তুলে ধরে? মাল্টিপল ইন্টারপ্রিটেশন, রুট মেমোরাইজেশন অ্যান্ড ভার্বাল রিকল, রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট, রিপিটেড ড্রিল অ্যান্ড প্র্যাকটিস। এটা কিন্তু দেখা মাত্র কারেক্ট অ্যান্সার হওয়া চাই। এই ক্ষেত্রে যদি আপনার সময় যায় তাহলে এটা দুর্ভাগ্য আপনার। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার যদি আপনার ভুল হয় কিংবা যদি আপনার সময় প্রয়োজন হয় এই প্রশ্নের আনসার দিতে, তাহলে মনে করুন যে আপনার এখনও অনেক কিছু শেখার বাকি আছে, শেখার ভাই। খুব তাড়াতাড়ি এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার বলুন তো। প্রথমে দেখুন, বারবার আমার ক্লাস যারা প্রথম থেকে দেখছেন বা আমাদের প্রাইভেট ক্লাসে জয়েন আছেন, তারা আমি জানি 100% গ্যারেন্টি একজন ক্যান্ডিডেট এটা কারেক্ট আনসার ভুল করতে পারবে না। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। রুট মেমোরাইজেশন এটা কখনো কারেক্ট আনসার হয় না, কারণ সেটা কি নেগেটিভ ওয়ার্ড। রিওয়ার্ডস বা পানিশমেন্ট, আমরা পানিশমেন্ট দিই না, রিওয়ার্ড দিই না, সেটা ক্যান্সেল। আর রিপিটেড ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, বারবার তাকে ড্রিল প্র্যাকটিস করানো হবে না, এটা নেগেটিভ ওয়ার্ড। আলটিমেটলি কারেক্ট আনসার মাল্টিপল ইন্টারপ্রিটেশন। আমরা এক জিনিসের একাধিকভাবে ব্যাখ্যা করব, প্রকল্প পদ্ধতির মাধ্যমে করি, যেভাবে করি, যার ফলে আমাদের প্রোগ্রেসিভ ক্লাসরুমটা আমাদের কনস্ট্রাকটিভিস্ট হবে। ইন এ প্রোগ্রেসিভ ক্লাসরুম লার্নিং আবার চলে আসছে, ইট ইজ এ সোশিয়াল প্রসেস, ইজ এ সিম্পল প্রসেস। একটু ভাবুন, ইজ এ সিম্পল প্রসেস বলেছে কিন্তু
can take place only through formal instruction is condition upon exam. তো এখানে আমাদের কারেক্ট আনসারটা কি হতে পারে দেখি। ইন এ প্রগ্রেসিভ ক্লাসরুম লার্নিংয়ে কী হবে, একটা প্রগতিশীল শ্রেণীকক্ষের লার্নিংটা কি একটা সোশ্যাল প্রসেস না সিম্পল প্রসেস, নাকি থ্রু ফর্মাল ইনস্ট্রাকশন ইট হ্যাজ টেক প্লেস, নাকি ইটস এ কন্ডিশনাল আপন এক্সাম, কী হবে ভাই? সামাজিক প্রক্রিয়া, সহজ প্রক্রিয়া, শুধুমাত্র আনুষ্ঠানিক নির্দেশের মাধ্যমে সঞ্চালিত হতে পারে, নাকি পরীক্ষার উপর শর্ত সাপেক্ষ। তো এক্সাম ওরিয়েন্টেড কখন হবে না, শুধুমাত্র কারেক্ট আনসার নয়, সহজ প্রক্রিয়া নয়। তো এটা কারেক্ট আনসার আমাদের হবে কি প্রগ্রেসিভ ক্লাসরুমটা হচ্ছে কি এজ এ সোশ্যাল প্রসেস, যেটা আমরা আগের স্লাইডে পেয়েছিলাম। দ্য নিড ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টারেস্ট ইজ ফেল্ট ইন চিলড্রেন। শিশুদের মধ্যে আগ্রহ বিকাশের প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত হয়। শিশুদের মধ্যে আগ্রহ বিকাশের যেটা প্রয়োজনীয়তা সেটা অনুভূত হবে কখন হবে আমরা দেখি। দে আর প্লেফুল ইন নেচার হুইচ লিডস দেম টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ কনস্ট্রাকটিভিস্ট টেন্ডেন্সি। তারা কৌতুকপূর্ণ প্রকৃতির, যা তাদের গঠনমূলক প্রবণতার বিকাশের দিকে নিয়ে যায়। অর্থাৎ শিশুদেরকে আমরা সবসময় একটা কৌতুকমূলক প্রবণতায় নিতে পারি বা কৌতুকপূর্ণ প্রকৃতির দিকে নিতে পারি, যাতে করে তাদের গঠনমূলক প্রবণতার বিকাশ বেড়ে যায়। ঠিক আছে, যখন তারা হাসি মজাকে থাকবে তখন তারা বেশি বেশি করে জিনিস শিখতে পারবে, এটা কারেক্ট আমরা বলতে পারি। দ্য ইন্টারেস্ট মেক চিলড্রেন ফিলিংস মোর নেচার। বাচ্চাদের আগ্রহ অনুভূতিকে আরও পরিপক্ক করে তোলে। যদি আমার আগ্রহ না থাকে তাহলে কিন্তু আপনি কোনো জিনিসে সাকসেস হতে পারবেন না, সুতরাং আপনার আগ্রহ বা ইন্টারেস্ট থাকতে হবে, সুতরাং এটাও কিন্তু কারেক্ট আনসার। তারপর দেখি দ্য ইন্টারেস্ট এনরিচ চিলড্রেন ইনস্টিংক্ট। ছাত্ররা নিজে থেকে নিজেকে কি করে সমৃদ্ধ করে, ঠিক আছে, তার ইনস্টিংক্ট ডেভেলপ হয়, নিজে থেকে নিজে তার আগ্রহটাকে সৃষ্টি করতে হয়, এটাও কিন্তু তারা পারে, সুতরাং অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য রাইট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং প্র্যাকটিস অফ দ্য টিচার শো দ্যাট রেসপেক্ট দ্য রাইট অফ দ্য চাইল্ড। শিক্ষকদের নিচের কোন অনুশীলনগুলি দেখায় যে তারা শিশুর অধিকারকে সম্মান করে। 1 নম্বর লার্নার সেন্টার অ্যাপ্রোচ, আস্কিং লো অ্যাচিভার্স টু লিভ দ্য স্কুল, এটা স্কুল হবে। রিজিড এক্সামিনেশন শিডিউল, অ্যাডভাইসিং স্পেশাল চিলড্রেন টু গো টু স্পেশাল স্কুল। 1 নম্বর হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, কম অর্জনকারীদের স্কুল ছেড়ে যেতে বলেছে, কঠোর পরীক্ষার সময়সূচি, নাকি বিশেষ শিশুদের জন্য বিশেষ স্কুলে যাওয়ার পরামর্শ দেওয়া। এজ এ টিচার হিসাবে নিচের কোনটা দেখায় যে একজন টিচার, একজন শিক্ষক একজন ছাত্রকে সম্মান দিচ্ছেন। একজন শিক্ষক শিশুর অধিকারকে সম্মান জানাচ্ছেন কোথায়? এখানে দেখুন, যারা কম মার্ক পাচ্ছে তাদেরকে আমরা স্কুল থেকে বলবো তোমরা চলে যাও, সেটা কখনো সম্ভব নয়। পরীক্ষার সময়সূচি বা রিজিট এক্সামিনেশন বা পরীক্ষা বলে কোনো কিছু আমাদের প্যাডাগজির পজিটিভে নেই, সেটা অটোমেটিকলি কেটে যাবে। আর স্পেশাল স্কুল, স্পেশাল চিলড্রেন এই ধরনের কিছু হবে না, সুতরাং এটাও কিন্তু ক্যান্সেল। তো কারেক্ট আনসার হবে লার্নার সেন্টার অ্যাপ্রোচ বা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি আমার এখানে থাকতে হবে। হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ প্রগ্রেসিভ এডুকেশন? ইয়েস, প্রগ্রেসিভ এডুকেশন বা প্রগতিশীল শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কী? ইট এম্পাসাইজেস লার্নিং বাই ডুইং। এটা লার্নিং বাই ডুইংয়ের উপর এম্পাসাইজ দেওয়া হয়, মানলাম। ইট লেস এম্পাসাইজ অন কালেকটিভ ওয়ার্ক অ্যান্ড সোশিয়াল এফিসিয়েন্সি। আরে ভাই, প্রগ্রেসিভ এডুকেশন তো সোশ্যাল নিয়ে হয়, আমরা এতক্ষণ বললাম কালেকটিভ ওয়ার্ক সবাই মিলে করে, এটাও কারেক্ট। দি সোশ্যাল রেসপন্সিবিলিটি ফুলফিল এডুকেশন ফর ডেমোক্রেসি। ঠিক আছে, যদি সোশ্যাল রেসপন্সিবিলিটি যদি তারা ভালো করে পালন করতে পারে তাহলে তারা গণতন্ত্রের শিক্ষাকে পূরণ করতে পারবে, এটাও কারেক্ট। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে কি অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য রাইট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু চাইল্ড সেন্টার টিচিং অ্যান্ড লার্নিং? একটা জিনিস দেখুন, এখানে বলেছে নট রিলেটেড, এবার কারেক্ট আনসার করুন। এখানে বলেছে কি নট রিলেটেড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু চাইল্ড সেন্টার টিচিং অ্যান্ড লার্নিং? নিচের কোনটি শিশু কেন্দ্রিক শিক্ষা এবং শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত নয়? Emphasize on learning experience, emphasize on holistic development, emphasize on self learning, emphasize on classroom teaching.
ক্লাসরুম টিচিংয়ের সঙ্গে রিলেটেড নয়, এটা রিলেট হবে কি ক্লাসরুম এনভায়রনমেন্টের সঙ্গে রিলেটেড হবে, ক্লাসরুম টিচিংয়ের সঙ্গে রিলেটেড হবে না। তো আমরা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এবং লার্নিংটা লার্নার এক্সপিরিয়েন্স, ছাত্রদের অভিজ্ঞতার সঙ্গে জড়িত 100%। এটা হোলিস্টিক ডেভেলপমেন্ট করে, এটাও আমরা মানলাম, ঠিক আছে। তারপর দেখি সেলফ লার্নিং, এটাও ঠিক আছে, কিন্তু ক্লাসরুম টিচিং হবে না, এটা হবে কি ক্লাসরুম এনভায়রনমেন্ট। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এ চাইল্ড সেন্টার্ড প্যাডাগজি ড্যাশ, শিশু কেন্দ্রিক শিক্ষাবিদ্যা মানে কি? ইনকর্পোরেট ডাইভার্স প্যাডাগজিক্যাল মেথড, বিভিন্ন শিক্ষাগত পদ্ধতি ব্যবহার করা। প্রমোটস ডেমোক্রেটিক ক্লাসরুম প্র্যাকটিস। কনসিডার চিলড্রেন সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট। gives priority to the teachers act as a teachers authority। এটা হবে স্টুডেন্টস অথরিটি। টিচার্স অ্যাক্ট অ্যাজ এ স্টুডেন্ট অথরিটি, এটা হবে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষাবিজ্ঞার অর্থ হচ্ছে কি শিশুদেরকে আমাদের কি করতে হবে, প্রাধান্য দিতে হবে, এদের শিক্ষককে শিশুদের প্রাধান্যকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। সুতরাং এটা হবে কারেক্ট অপশন, একটু মিস্টেক আছে, এটা হবে কি স্টুডেন্ট অথরিটিকে প্রাধান্য দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখুন আরও অপশন বাকি রয়েছে, আচ্ছা দেখে নিই। দুঃখিত। তো এটার দেখুন কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কোনটা কোনটা কারেক্ট হবে দেখি। আর এখানে গিভ প্রাইভেসি টু টিচার টু দ্য টিচার, ইয়েস প্রশ্ন ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট। টিচার অথরিটি, আমরা টিচার অথরিটিকে আমরা প্রাধান্য দেই না, ঠিক আছে। আমরা কী করি না, টিচার অথরিটিকে আমরা কখনো প্রাধান্য দেব না। তো টিচার অথরিটিকে প্রাধান্য দেবো না, এটা ক্যান্সেল, কিন্তু বাকি সবগুলোই কিন্তু ঠিক আছে। ডাইভার্স প্যাডাগজিক মেথড, তারপর প্রমোট ডেমোক্রেটিক ক্লাসরুম প্র্যাকটিস, অর্থাৎ ABC হবে এখানে কারেক্ট আনসার। তো ABC যদি দেখি তাহলে এখানে হবে কি 1 2 3 হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। 1 2 3 এখানে আমাদের কি কারেক্ট আনসার হবে। প্রোগ্রেসিভ এডুকেশন সাজেস্ট দ্যাট ড্যাশ শুড দ্য সেন্টার অফ এডুকেশনাল প্ল্যানিং। তো যখন প্রগতিশীল শিক্ষাটা পরামর্শ দেবে যে কোন পরিকল্পনার যে শিক্ষা পরিকল্পনার কেন্দ্র হওয়া উচিত, অর্থাৎ প্রগতিশীল শিক্ষার মতে শিক্ষা পরিকল্পনার কেন্দ্রে কি থাকা উচিত? পরীক্ষা, শিক্ষক শিক্ষিকা, মা বাবা না ছাত্রছাত্রী? তো প্রোগ্রেসিভ এডুকেশন এবং চাইল্ড সেন্ট্রিক এডুকেশন দুটোই একই কথা বলেছি যে কেন্দ্রে থাকবে কি ছাত্রছাত্রী, ছাত্রছাত্রী কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ কি এখানে ছাত্রছাত্রীকে কেন্দ্রে রাখতে হবে বা সেন্টার থাকতে হবে, সেন্টার অফ দ্য এডুকেশনাল প্ল্যানিংয়ে ছাত্রছাত্রী থাকতে হবে। ইন এডুকেশন জন ডিউই স্ট্রেসেস অন, দেখুন এখানে এইমাত্র বললাম যে জন ডিউই কিসের উপর স্ট্রেস দিয়েছিলেন বা জন ডিউই কী জিনিসটা প্রপোজ করেছিলেন বা সাজেস্ট করেছিলেন, লার্নিং বাই ডুইং, রুট লার্নিং, অথরিটিয়ান টিচিং মেথড নাকি ইমিটেশন অ্যান্ড মডেলিং? তো কারেক্ট আনসার এখানে 100% কারেক্ট আনসার কি লার্নিং বাই ডুইং ইজ দ্য রাইট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ ইনকারেক্ট, এখানে কোনটা ইনকারেক্ট দেখুন। ওয়াটসন মানে বিহেভিয়ারিজম, জন ডিউই মানে স্ট্রাকচারালিজম, জিন পিয়াগেট মানে কগনিটিভ ডেভেলপমেন্ট, ওয়ার্থিমার মানে গেস্টালিজম। এখানে কারেক্ট আনসার কী হবে? তো এখানে ওয়াটসন মানে বিহেভিয়ারিজম, ঠিক আছে। জিন পিয়াগেট কগনিটিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে। ওয়ার্থিমার গেস্টালিজম, ঠিক আছে। জন ডিউই কিন্তু আমাদের স্ট্রাকচারালিজম নয়। সুতরাং এই ক্ষেত্রে এখানে নিচের কোনটা সঠিক নয়, তো অপশন নাম্বার বি এখানে সঠিক নয়। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন ওয়াজ অ্যাডভোকেটেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং থিঙ্কার্স, এখানে দেখুন নিচের কোন চিন্তাবিদ শিশু কেন্দ্রিক শিক্ষার পক্ষে ছিলেন? BF স্কিনার, জন ডিউই, এরিক এরিকসন না চার্লস ডারউইন? এটা তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব। তো এখানে কমেন্ট বক্সে তাড়াতাড়ি কারেক্ট আনসার জানান। তো এই প্রশ্নে কারেক্ট আনসার হবে কি আমাদের জন ডিউই ইজ দ্য রাইট আনসার। এ প্রোগ্রেসিভ ক্লাসরুম ভিউজ টিচার্স ড্যাশ, টিচার্স এস ড্যাশ অ্যান্ড লার্নার্স এস। প্রগতিশীল শ্রেণীকক্ষ হিসাবে শিক্ষক এবং ছাত্রদের হিসাবে কি হতে হবে? প্রথমটা হবে টিচারের ভূমিকা কি হবে, তারপরেরটা হবে ছাত্রদের ভূমিকা কি হবে।
তো ছাত্রদের ভূমিকা প্যাসিভ হবে বলেছে, এটা কেটে দিন। সাবঅর্ডিনেট পার্টিসিপেন্ট, এটা হচ্ছে না। ডিক্টেটরশিপ হবে না। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ টিচার একজন ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবেন, আগে বলেছিলাম, এবং ছাত্ররা কী করবে, একজন অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে। শিক্ষক যে ফ্যাসিলিটেটর হিসেবে বা পথপ্রদর্শক হিসেবে থাকবেন এবং ছাত্রছাত্রীরা সক্রিয় জ্ঞান নির্মাণে অংশগ্রহণকারী হিসাবে কাজ করবে। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাকর্ডিং টু জন ডুই, ড্যাশ মাস্ট বি এক্সপিরিয়েন্সড বাই দ্য চিলড্রেন ইন স্কুল টু মেক দেম বেটার সিটিজেন। জন ডিউইর মতে স্কুলে ছাত্রদেরকে ভালো নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য তাদের অভিজ্ঞ হতে হবে। কিসের ব্যাপারে? তাদের ভালো অভিজ্ঞ হিসাবে হতে হবে, তাদের জানতে হবে। তো এটা কারেক্ট আনসার আমাদের হবে ডেমোক্রেসি। অ্যান এডুকেশন ইজ রেফার্ড এজ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন হোয়েন, একটি শিক্ষাকে শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয় তখন, কখন বলা হয়? Total development of child personality occur. Preference to child needs, interest and aptitude are given, keeping in view of teacher own preference. Preference in given on the curriculum. চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে কি বলেছে একটু মনে করুন। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন কি বলেছিল? চাইল্ড সেন্ট্রিক, দেখুন প্রোগ্রেসিভ এডুকেশন আগে আমরা যে কি বলেছিলাম কনসেপ্টের ক্লাসে দেখেছিলাম আজকে, যে প্রোগ্রেসিভ এডুকেশন কমিউনিটি নিয়ে আলোচনা করে, কিন্তু চাইল্ড সেন্ট্রিক এডুকেশন প্রত্যেকটা শিশুর চাহিদা নিয়ে আলোচনা করে। তো সন্তানের চাহিদার অগ্রাধিকার, আগ্রহ এবং যোগ্যতা দেওয়া হয়, যেখানে এটাকে বলা হয় কি চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। সুতরাং প্রেফারেন্স টু দ্য চাইল্ডস নিড, ইন্টারেস্ট অ্যান্ড অ্যাপটিটিউড আর গিভেন, যেখানে থাকবে এটা হবে কি আমাদের চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। এটাই হলো আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। তো এটা ছিল, তারপর আরও রয়েছে, আচ্ছা এইগুলো আমরা পরবর্তীতে সময় ডিসকাস করবো এগুলো, ঠিক আছে। পোর্টফোলিও, তারপর অ্যানেকডোটাল রকেট, তারপর আমাদের কিউমুলেটিভ রেকর্ড, তারপর চেকলিস্ট, এই সবগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করবো। এটা হচ্ছে একটা পোর্টফোলিও নমুনা, পুরো ডিটেলসে আমরা দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের এই ক্লাসের সম্পূর্ণ আনসার কি। তো এই পিডিএফটা আপনারা আমাদের যারা পেইড গ্রুপে জয়েন আছেন তারা অবশ্যই পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো, এবং যারা পিডিএফ জয়েন করতে চান এবং আমাদের পেইড গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে গ্রুপে জয়েন করে দেবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। ধন্যবাদ।